ঢাকার একটা বিশেষ আদালত থেকে এমন একটা রায় এসেছে যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো একটা বিস্ফোরণ ঘটিয়েছে বলা যায়। হ্যাঁ, খবরটা বেশ বড়। দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলকে দুর্নীতির অভিযোগে কারাদণ্ড দেয়া হয়েছে। খবরটা যতটা বড় তার চেয়েও অবাক করার মতো বিষয় হল এই পুরো বিচার প্রক্রিয়াটা শেষ হওয়ার গতি। ঠিক। আজকের আলোচনায় আমরা এই রায় আর এর পেছনের অবিশ্বাস্য দ্রুতগতির বিচার প্রক্রিয়াটাকে একটু ব্যবচ্ছেদ করার চেষ্টা করব। আমাদের হাতে প্রথম আলোতে প্রকাশিত একটা বিস্তারিত প্রতিবেদন আছে। হ্যাঁ, আর এই আলোচনার গভীরে যাওয়ার আগে একটা বিষয়ে পরিষ্কার করে নেওয়া দরকার। বলুন। পুরো ঘটনাটা কিন্তু ঘটেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের একটা বিশাল প্রকল্পকে কেন্দ্র করে। পূর্বাচল নতুন শহর প্রকল্প, তাই তো? একদম। প্রথম আলোর প্রতিবেদনটি আমাদের জানাচ্ছে যে ঠিক কী রায় হয়েছে বা কারা এর সাথে জড়িত। কিন্তু আমাদের আজকের মূল অনুসন্ধান হবে কিভাবে এতজন হাই প্রোফাইল ব্যক্তিকে নিয়ে এত জটিল একটা দুর্নীতির মামলার বিচার অভিযোগ গঠনের পর মাত্র ৪ মাসেরও কম সময়ে শেষ হয়ে গেল। চমৎকার পয়েন্ট। এই গতিটা স্বাভাবিক কিনা বা এর পিছনে অন্য কোনো গল্প আছে কিনা? ঠিক। তাহলে চলুন এই রহস্য সমাধানের প্রথম ধাপে যাই। আগে মূল রায়টা পরিষ্কার করে নিই। ঠিক কী দণ্ড দেওয়া হয়েছে আর কাদের বিরুদ্ধে? আচ্ছা, ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো আবদুল্লাহ আল মামুন এই রায়টা ঘোষণা করেন। তারিখটা ছিল ২৭ নভেম্বর ২০২৫। রায় অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃথক ৩টে মামলায় প্রতিটিতে ৭ বছর করে। প্রতিটিতে ৭ বছর? হ্যাঁ, অর্থাৎ মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২১ বছর। আর তার সন্তানদের ক্ষেত্রে কি রায় এসেছে? তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে একটি মামলায় ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, আর এর পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ডও আছে। আচ্ছা। তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে অন্য একটি মামলায় ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার মানে পরিবারের ৩ জন সদস্যই বিভিন্ন মেয়াদে দণ্ডিত হলেন। একদম। তার মানে দাঁড়াচ্ছে এটি একটি মামলা নয়, বরং ঠিক, এটা আসলে ৩টা আলাদা মামলার সমন্বিত রায়। আর এই ৩টি মামলাই পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দের দুর্নীতি নিয়ে। আচ্ছা, এই মামলায় তো শুধু ওনারা ৩ জনই আসামি ছিলেন না, তাই না? না, না। প্রতিবেদন অনুযায়ী তালিকাটা তো বেশ লম্বা। হ্যাঁ, আর এখানেই মামলার বিশালতা আর দুর্নীতির যে একটা গভীরতার ইঙ্গিত সেটা ফুটে ওঠে। ৩টি মামলায় মোট আসামির সংখ্যা ৪৭ জন হলেও ব্যক্তি হিসেবে সংখ্যাটা ২৩। ২৩ জন? হ্যাঁ, এর মানে হল অনেককেই একাধিক মামলায় জড়ানো হয়েছে। ২৩ জন। আর এই তালিকায় কারা আছেন? শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নাকি প্রশাসনের লোকজনও আছেন? তালিকায় রাজনীতিকদের পাশাপাশি প্রশাসনের একেবারে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নামও রয়েছে, যা বেশ চমকপ্রদ। যেমন ধরুন, সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ আছেন। আছেন রাজুকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়া। ওকে। আরও আছেন মন্ত্রণালয়ের সাবেক সচিব শহীদুল্লাহ খান্দকার এবং কাজী ওয়াসিদ্দিনের মতো ব্যক্তিরা। বিষয়টা এমন যে শুধু সিদ্ধান্ত গ্রহণকারীই নন, সেই সিদ্ধান্ত বাস্তবায়নকারী সংস্থার প্রায় পুরো নেতৃত্বকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। তার মানে একটা পুরো সিস্টেমকেই যেন অভিযুক্ত করা হয়েছে। এক্স্যাক্টলি। এটা তো শুধু কয়েকজন ব্যক্তির দুর্নীতি নয়, বরং প্রাতিষ্ঠানিক দুর্নীতির দিকে ইঙ্গিত করছে। একদম। এই ২৩ জনের মধ্যে আর কারো রায় কি উল্লেখযোগ্য? দুটো বিষয় এখানে বিশেষভাবে লক্ষণীয়। প্রথমত, এই ২৩ জন আসামির মধ্যে খালাস পেয়েছেন মাত্র একজন। মাত্র একজন? হ্যাঁ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার। তিনি ৩টি মামলা থেকেই অব্যাহতি পেয়েছেন। মাত্র একজন খালাস পেল? এটা তো বেশ অবাক করার মতো। তার মানে কি বাকিদের বিরুদ্ধে অভিযোগ এতটাই শক্তিশালী ছিল? আপাতদৃষ্টিতে তাই মনে হচ্ছে। দ্বিতীয় লক্ষণীয় বিষয় হল, আসামিদের মধ্যে একমাত্র গ্রেফতার ছিলেন রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম। আচ্ছা। তাকে ৩টি মামলায় ১ বছর করে মোট ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকিরা হয়তো পলাতক বা জামিনে ছিলেন, যা থেকে বোঝা যায় বিচার প্রক্রিয়াটি মূলত অনুপস্থিতিতেই এগিয়েছে অনেকের ক্ষেত্রে। ব্যাপারটা তাহলে একটু গুছিয়ে নেওয়া যাক। একজন সাবেক প্রধানমন্ত্রী, তার ২ সন্তান, একজন সাবেক প্রতিমন্ত্রী, একাধিক সচিব এবং রাজুকের মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থার শীর্ষ কর্তারা
সবাই দোষী সাব্যস্ত হলেন, শুধুমাত্র একজন ছাড়া। ঠিক। এখন সেই মূল প্রশ্নে ফেরা যাক, এত বড় আর জটিল একটা মামলার বিচার এত দ্রুত হলো কিভাবে? এটাই তো মিলিয়ন ডলারের প্রশ্ন। বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বাভাবিক গতি প্রকৃতির সাথে এই মামলার টাইমলাইন একেবারেই মেলে না। চলুন তারিখগুলো একবার দেখে নিই। দুর্নীতি দমন কমিশন বা দুদক মামলাগুলো দায়ের করে এ বছরেরই জানুয়ারি মাসে। আচ্ছা, জানুয়ারিতে মামলা হলো, তারপর? এরপর ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। আর এখান থেকেই ঘটনাটা রকেটের গতিতে এগোতে থাকে। তাই নাকি? ১৭ নভেম্বর অর্থাৎ মাত্র ৩.৫ মাসের মাথায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়ে যায়। ৩.৫ মাস? হ্যাঁ, তার এক সপ্তাহের মধ্যে ২৩ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপনও শেষ। আর এর ঠিক ৪ দিন পর ২৭ নভেম্বর রায় ঘোষণা। ১ মিনিট, অভিযোগ গঠন থেকে রায় পর্যন্ত পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগল ৪ মাসেরও কম? অবিশ্বাস্য, তাই না? আমি কি ঠিক শুনলাম? অভিযোগ গঠনের পর মাত্র ৪ মাস? যেখানে বাংলাদেশে জমি জমার সাধারণ মামলা শেষ হতেই বছরের পর বছর, এমনকি দশকও লেগে যায়, সেখানে দেশের ইতিহাসের অন্যতম বড় দুর্নীতি মামলার বিচার এত দ্রুত শেষ হয়ে গেল, এটা তো প্রায় অবিশ্বাস্য। এর সম্ভাব্য কারণ কি হতে পারে? দেখুন, এর দুটো সম্ভাব্য ব্যাখ্যা থাকতে পারে, যা আর কি একে অপরের পরিপন্থীও হতে পারে। আচ্ছা। প্রথম ব্যাখ্যাটি হল, দুদকের পক্ষ থেকে হয়তো অত্যন্ত শক্তিশালী এবং অকাট্য প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছিল। হতে পারে ডিজিটাল ট্রেল বা কাগজপত্র বা সাক্ষ্য প্রমাণ এতটাই পরিষ্কার ছিল যে আসামিপক্ষের ডিফেন্স করার সুযোগই ছিল খুব সীমিত। সেক্ষেত্রে বিচারকের জন্য রায় দেওয়াটা সহজ হয়ে যায়। ঠিক। এটা একটা সম্ভাবনা বটে। আর দ্বিতীয় ব্যাখ্যাটা কি? দ্বিতীয় ব্যাখ্যাটি বিচারিক প্রক্রিয়ার চেয়ে বেশি রাজনৈতিক। এমনটা হতে পারে যে বর্তমান প্রশাসন দুর্নীতির বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি প্রদর্শনের জন্য বিচার প্রক্রিয়াকে দ্রুত করার ব্যাপারে বিশেষভাবে আগ্রহী ছিল। আচ্ছা। অনেক সময় রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন সরকার এই ধরনের হাই প্রোফাইল মামলার দ্রুত নিষ্পত্তি করে জনসমর্থন আদায় করতে চায় বা একটা শক্তিশালী বার্তা দিতে চায়। কিন্তু দ্রুত বিচার করতে গিয়ে ন্যায় বিচার ব্যাহত হওয়ার ঝুঁকিও তো থাকে, তাই না? আসামি পক্ষ কি নিজেদের প্রতিরক্ষার জন্য যথেষ্ট সময় এবং সুযোগ পেয়েছে? ৪ মাসের মধ্যে এতজন আসামির জন্য আইনজীবী প্রস্তুত করা, সাক্ষীদের জেরা করা, এটা কি আদৌ সম্ভব? আপনি একেবারে মূল প্রশ্নটি তুলেছেন। এটাই এখন সবচেয়ে বড় বিতর্কের বিষয় হয়ে দাঁড়াবে। দ্রুত বিচার বা ফাস্ট ট্র্যাক কোর্টের ধারণা তো বিশ্বজুড়েই আছে। কিন্তু এর মূল উদ্দেশ্য হল ন্যায় বিচার নিশ্চিত করা, ন্যায় বিচারকে পাশ কাটিয়ে যাওয়া নয়। এই মামলার ক্ষেত্রে আসামিপক্ষ আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ পেয়েছে কিনা সেই প্রশ্নটি নিশ্চিতভাবেই উচ্চ আদালতে তোলা হবে। প্রথম আলোর প্রতিবেদন থেকে বিচার প্রক্রিয়ার অভ্যন্তরীণ খুঁটিনাটি ততটা জানা যাচ্ছে না, কিন্তু এই গতি নিঃসন্দেহে অনেক আইনি এবং নৈতিক প্রশ্নের জন্ম দিয়েছে। আর এই পুরো ঘটনার প্রেক্ষাপটকে আরও জটিল করে তুলেছে কাছাকাছি সময়ে আসা আরেকটি বড় রায়। এই রায় ঘোষণার ঠিক 10 দিন আগেই তো শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি রায় এসেছিল, তাই না? ঠিক ধরেছেন। আর দুটো রায়ের বিষয়বস্তু সম্পূর্ণ ভিন্ন, যা পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। এই প্লট দুর্নীতি মামলার রায় হওয়ার মাত্র 10 দিন আগে ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছিল। হ্যাঁ, ওই খবরটাও ব্যাপক আলোড়ন ফেলেছিল। মানবতা বিরোধী অপরাধ, ওই মামলাটা ঠিক কী নিয়েছিল? যারা নতুন করে শুনছেন তাদের জন্য একটু পরিষ্কার করলে ভালো হয়। অবশ্যই। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মূলত বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ যেমন গণহত্যা, ধর্ষণ, নির্যাতনের মতো ঘটনার বিচারের জন্য গঠিত হয়েছিল। রাইট। তবে সাম্প্রতিক সময়ে এর কার্যপরিধি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটিতে রায় হয়েছে সেটি মূলত তার শাসনামলে সংঘটিত রাজনৈতিক সহিংসতা এবং দমন-পীড়নের ঘটনাকে কেন্দ্র করে। তার দুটো সম্পূর্ণ ভিন্ন ধরনের অভিযোগ। একটি হলো দুর্নীতির, যা অর্থনৈতিক অপরাধ, অন্যটি মানবতা বিরোধী অপরাধ, যা আন্তর্জাতিক আইনের আওতায় পড়ে। আর 10 দিনের ব্যবধানে দুটোতেই সর্বোচ্চ বা গুরুতর দণ্ডাদেশ এলো। একদম। মৃত্যুদণ্ডের ওই মামলায় তার সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও একই সাজা দেওয়া হয়েছিল। আচ্ছা। আরও একজন গুরুত্বপূর্ণ আসামি ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
তবে তিনি মামলায় রাজসাক্ষী হওয়ায় তাকে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়। সুতরাং খুব অল্প সময়ের মধ্যে দেশের বিচার ব্যবস্থার দুটি ভিন্ন শাখা থেকে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন কঠোর রায় আসাটা নিছক কাকতালীয় ঘটনা বলে অনেকে মনে করছেন না। দুটো রায়কে একসাথে দেখলে মনে হচ্ছে যেন একটা সমন্বিত আইনি চাপ তৈরি করা হয়েছে। যদিও আদালত স্বাধীনভাবে কাজ করার কথা, কিন্তু সময়টা এতটাই কাছাকাছি যে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ঠিক তাই, এটি একটি বৃহত্তর আইনি ও রাজনৈতিক নাটকের অংশ বলে মনে হচ্ছে। একদিকে দুর্নীতির অভিযোগে দীর্ঘমেয়াদী কারাদণ্ড, অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মৃত্যুদণ্ড, এই দুই রায় মিলে তার রাজনীতিক ভবিষ্যৎ এবং আইনি অবস্থানকে খাদের কিনারে নিয়ে গেছে। এই আলোচনার সূত্র ধরে আরেকটি বিষয় জানতে ইচ্ছে করছে। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে দুদক নাকি মোট 6টি মামলা দায়ের করেছিল। হ্যাঁ, আজকের রায় হলো 3টি মামলার। তার মানে আরও 3টি মামলা এখনও বিচারাধীন। হ্যাঁ, এবং এখানে গল্পটা আরও বিস্তৃত হয়। দুদক পূর্বাঞ্চল প্লট দুর্নীতি নিয়ে মোট 6টি মামলা করেছিল। আজকের রায় প্রথম 3টির। বাকি 3টি মামলাতেও বেশ কিছু হাই প্রোফাইল নাম রয়েছে। যেমন সেই মামলাগুলোতে আর কারা অভিযুক্ত? প্রতিবেদন থেকে জানা যায়, বাকি মামলাগুলোতে শেখ হাসিনার বোন শেখ রাহানা এবং তার সন্তানদের নামও আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। ওহ আচ্ছা, চূড়ান্ত রায় ভাবছিলাম সেটা আসলে আরও বড় একটা আইনি প্রক্রিয়ার মাঝখানের একটা পর্ব মাত্র। এই সাগা এখনও শেষ হয়নি। একেবারেই। প্রথম 3টি মামলার এই রায় বাকি মামলাগুলোর জন্য এক ধরনের উদাহরণ বা প্রেসিডেন্ট তৈরি করতে পারে। আজকের রায় যেহেতু প্রায় সবাইকেই দোষী সাব্যস্ত করা হয়েছে, বাকি মামলাগুলোতেও আসামি পক্ষের জন্য লড়াইটা বেশ কঠিন হবে বলে অনুমান করা যায়। তাহলে আজকের এই দীর্ঘ এবং জটিল আলোচনার মূল বিষয়গুলো যদি আমরা এক জায়গায় নিয়ে আসি, কি দাঁড়ায়? প্রথমত, আমরা দেখলাম যে দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী ও তার সন্তানেরা দুর্নীতির অভিযোগে দীর্ঘমেয়াদী কারাদণ্ডে দণ্ডিত হলেন, যা বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। দ্বিতীয়ত, এই মামলায় শুধু রাজনৈতিক নন, প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও দণ্ডিত হয়েছেন, যা প্রাতিষ্ঠানিক দুর্নীতির একটি ভয়াবহ চিত্র তুলে ধরে। তৃতীয়ত, আমরা বিচার প্রক্রিয়ার অবিশ্বাস্য গতি নিয়ে আলোচনা করলাম, যা একই সাথে দক্ষতা এবং ন্যায় বিচার নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে। ঠিক। আর চতুর্থত, এই রায়ের ঠিক আগেই মানবাধিবিরোধী অপরাধের মামলায় আসা মৃত্যুদণ্ডের রায়, এই দুটো ঘটনা মিলে পুরো পরিস্থিতিকে এক নতুন মাত্রা দিয়েছে। একদম। আর এই সবকিছুর ওপরে রয়েছে আরও 3টি বিচারাধীন মামলার খাড়া, যা পুরো পরিবারকে আইনিভাবে আরও চাপে ফেলবে। আমরা কেবল প্রথম আলোর প্রতিবেদনের উপর ভিত্তি করে ঘটনাপ্রবাহ এবং এর সম্ভাব্য কারণগুলো তুলে ধরলাম। এই আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, অনেক প্রশ্নের উত্তর এখনও অজানা, আর এখানেই হয়তো আমাদের শ্রোতাদের জন্য চিন্তার খোরাক লুকিয়ে আছে। ঠিক তাই। আলোচনা শেষ করার আগে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা দেখলাম দুদক মোট 6টি মামলা করেছিল, যার 3টির রায় হল। এখন মূল প্রশ্নটা হল, আজকের এই রায়, যেখানে প্রায় সকল আসামিকেই দোষী সাব্যস্ত করে দ্রুততম সময়ে দণ্ড দেয়া হল, এটি কি বাকি মামলাগুলোর ওপর কোনো প্রভাব ফেলবে? ইন্টারেস্টিং প্রশ্ন। অর্থাৎ, এই রায়টি কি বাকি মামলাগুলোর জন্য একটি মডেল বা টেমপ্লেট হিসাবে কাজ করবে? আর যদি তাই হয়, তাহলে বাংলাদেশের বিচার ব্যবস্থায় কি এটি একটি নতুন ধারার সূচনা করতে যাচ্ছে, যেখানে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মামলাগুলোর নিষ্পত্তি হবে দ্রুতগতিতে, কিন্তু হয়তো যথাযথ আইনি পর্যালোচনার ঊর্ধ্বে? উত্তরটা সময়ই বলে দেবে।